আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ২৪-এর গণঅভ্যুত্থানের অনুপ্রেরণায় ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। সেকেন্ড রিপাবলিক গড়ার প্রত্যয় নাহিদকে আহ্বায়ক করে আংশিক কমিটি ঘোষণা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতার ঢল। তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত, নতুন নেতৃত্বের আশাবাদ। জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়, তারেক রহমান। পতিত স্বৈরাচার এখনো মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ শাসন আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে তাড়াহুড়ো না করার আহ্বান শফিকুল আলমের। শাপলা চত্বরের হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের দাবি। এবং রোজাকে সামনে রেখে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হচ্ছে ভোজ্য তেলের মূল্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের চেতনায় আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন এই দলের আহ্বায়ক হলেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সদস্য সচিব হলেন আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। রাজধানীর সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউয়ে লাখো ছাত্র জনতার জমায়েতে এই ঘোষণা দেন জুলাই বিপ্লবের শহীদ ইসমাইল রাব্বির বোন। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থের নয়, গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও গণমানুষের কথা বলার দল হবে জাতীয় নাগরিক পার্টি। রিপোর্ট করছেন জাহিদুল আলম। যে দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, সেই বাংলার মাটিতে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে মানুষের অভূতপূর্ব সাড়া বিস্ময় জাগায়। দেশ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউয়ে উপস্থিত লাখো তরুণ। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার আকাঙ্ক্ষা বাড়িয়েছে জনমনে। তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে বাঙালির বিস্ফোরণ হয়। হাজারো জীবনের বিনিময়ে ফ্যাসিবাদের পতন, যার সুফল পাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনীতিতে বড় এই পট পরিবর্তনের কারিগররাই এবার সামনে এলেন ভিন্ন পরিচয়ে। জনগণের ভাষাকে বাস্তবে রূপ দিতে সক্রিয় হলেন বাংলাদেশের রাজনীতিতে। ২৮ ফেব্রুয়ারি বিকেল 4:30টায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। অভ্যুত্থানের আগে যাদেরকে আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধব ছাড়া তেমন কেউ চিনতেন না, জুলাই বিপ্লবের সেই নাহিদ ইসলামরাই হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার বাস্তবায়নে সরকারের পথ ছেড়ে এলেন জনতার কাতারে। হাল ধরলেন জাতীয় নাগরিক পার্টির। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আক্তার হোসেন। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে লাখো বাঙালি লাল সবুজের পতাকা ছিনিয়ে আনলেও সেই চেতনা বাস্তবে রূপ নেয়নি বলে মনে করেন গণ অভ্যুত্থানের এই শীর্ষ নেতা। তাই ২৪-এর জুলাই বিপ্লবের স্পিরিট এগিয়ে নিতেই এদেশে নতুন রাজনৈতিক শক্তির আগমন বলে জানান তিনি। জাহিদুল আলম, এটিএন বাংলা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের দিনে জনস্রোতে পরিণত হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার সমর্থক এক বিন্দুতে মিলিত হয়।
এ সময় নতুন দলের নেতারা জানান, তরুণদের নেতৃত্বই গড়বে আগামীর বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য ও দুর্নীতি। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। নারীদের অবদান। 28 ফেব্রুয়ারি 2025 দেশের রাজনীতিতে যুক্ত হলো নতুন এক অধ্যায়, নতুন এক নাম, জাতীয় নাগরিক পার্টি। দিনভর রাজধানী সংসদ ভবন এলাকা, মানিক মিয়া এভিনিউ এর সামনে ছাত্র জনতার ঢল নামে। কেউ বরিশাল, কেউ ময়মনসিংহ, কেউ বা পঞ্চগড়। সবার কণ্ঠেই নতুন দলের কাছে সীমাহীন প্রত্যাশা। বাংলাদেশে বিগত দিনের রাজনীতিতে যা দেখে নাই সেইটা এখন এই দল দেখাবে, নতুন দল দেখাবে। বাংলাদেশের রাজনীতি এই নতুন দল পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। নতুন বাংলাদেশ নতুন ভাবে, আজকে থেকে নতুন বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে। আমরা ময়মনসিংহ এই নতুন দলের সাথে একত্রতা পোষণ করে মানিক মিয়া এভিনিউ এসেছি। আমরা চাই যে শেখ হাসিনার পর্যাপ্ত যে বিচারটা হওয়া উচিত, তার অবশ্যই ফাঁসি হওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেল সেই চিরচেনা জার্সিতে। বললেন, আগামীতে তরুণদের নেতৃত্বই দেশকে চাঁদাবাজ মুক্ত করবে। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে কামায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাগদীপ্ত এবং অকুত ভয় যে নেতার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব। বাংলাদেশে আজ নতুন এক সূর্যোদয় হবে এমন কথা জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটাই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি। আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। আমাদের নতুন একটি রাজনৈতিক দলের জন্য প্রয়োজন। বাংলাদেশে মানুষ কোন দেশ থেকে তার ন্যায্য হিস্সা আদায় করতে পারে নাই। দেশের মানুষের জন্য মঙ্গলকর আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। এই অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর থেকে ছোট ছোট মিছিলে বিভিন্ন জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন সংসদ ভবনের সামনে সড়কে। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে মিছিলের স্রোত। এক পর্যায়ে তা রূপ নেয় জনসমুদ্রে। 24 জুলাই থেকে 25 ফেব্রুয়ারি এভাবেই সবাই একত্রিত হয়েছিল একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নেতৃত্বে আজ নতুন একটি দলের আত্মপ্রকাশ। সকলের প্রত্যাশা, অতীতের সব ভুল শুধরে তরুণ প্রজন্ম এই নতুন দলকে রাজনৈতিক আদর্শ হিসেবেই মেনে নেবে। যে রাজনৈতিক দলে থাকবে না কোনো বৈষম্য, যে রাজনৈতিক দলে থাকবে না কোনো লেজর ভিত্তি। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে ছাত্র জনতার নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, নতুন দল নিয়ে কি প্রত্যাশার কথা বললেন নাগরিক কমিটির নেতারা? আপনি জানেন যে প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে যে আত্মপ্রকাশের অনুষ্ঠান, সেখানে যে নতুন কমিটির, জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটির আত্মপ্রকাশের যে ঘোষণা, সেটি করেছে শহীদ পরিবারের, 24 জুলাই বিপ্লবের শহীদ পরিবারের একজন সদস্য ইসমাইল রাব্বি। এবং তিনি এই ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, আপনারা নিশ্চয়ই ওখানে শুনেছেন, নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, যারা সহ আরো বেশ কয়েকজনের নাম তারা সেখানে ঘোষণা করেছেন। পরবর্তীতে আখতার হোসেন এই ঘোষণাটা করেন। এই দলের মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। জুলাই বিপ্লবের পরে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনীতির প্রতি আগ্রহ হয়েছে, সে নিয়ে তারা বহিঃপ্রকাশ করেছেন। সবগুলো রাজনৈতিক দল, বাংলাদেশের বিরোধী দল রয়েছে যতগুলো, তাদের সবাইকে এটা মিউচুয়াল রেসপেক্টের কথা তারা বলেছেন, যে সবার মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে। এটা যদি থাকে তাহলে অপ্রতিরোধ্য হয়ে এই বাংলাদেশে এগিয়ে যাওয়া, সেটা আর কোনোভাবেই থামবে না, কোনোভাবেই আর ফেসিবাদ ফিরে আসবে না।
মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যে নতুন পার্টিটি হলো সেই পার্টির কেন্দ্রীয় সংগঠক বুসাইদ লিওন। আপনাকে স্বাগত এটিএন বাংলায়। একটু শুনি যে আপনার কতটা আশ্বস্ত হলেন এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের আগমনে, কতটুকু মনে আশাবাদী হচ্ছেন এই নতুন পার্টিকে, কিভাবে দেখতে চান বাংলাদেশ? জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে এটিএন বাংলাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আমাদের কালকে থেকে এটিএন বাংলা পুরোটা সময় আমাদের সাথে ছিল। আমরা এটিএন বাংলাকে আমাদের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে, কি থেকে কোথায় কি হচ্ছে, আমরা সবকিছু আপডেট জানিয়েছিলাম এটিএন বাংলাকে জন্য। আমাদের নতুন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের আজকের যে প্রোগ্রামটা হলো, নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটলো। এই আত্মপ্রকাশটা দলের আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক ধারা সূচনা হলো। আমরা বিশ্বাস করি 24 পরবর্তী নতুন যে বাংলাদেশের চাহিদা এসেছে, মানুষের যে নতুন নতুন চাওয়া এসেছে, মানুষ যে অধিকার কথা যে অধিকার পেয়েছে, মানুষ যে তার অধিকার আদায় করে নেওয়ার যে সক্ষমতা গিয়ে তুলেছে, সেই সক্ষমতাকে পুনরুজ্জীবিত করতে ধরে রাখতেই এই নতুন দলের প্রকাশ। এবং আমরা মনে করি এই নতুন দলেই যে ধরাবাঁধা গদবাঁধা যে রাজনীতি আছে, সেই রাজনীতির উইকেট ভেঙে নতুন একটা ইতিহাস তৈরি করবে এই সংসদ ভবনে। নাহিদ ইসলাম এবং আখতার হোসেন সহ যারা শীর্ষ নেতৃত্ব আমরা দেখেছি, তাদের উপরে আপনাদের যে নির্বাচন, আপনারা যে নির্বাচিত করেছেন, সেই প্রক্রিয়াতে সন্তোষ অসন্তোষ? এখানে অসন্তোষ আমরা দেখি নাই। প্রক্রিয়াটা অনেক জটিল ছিল, যেহেতু নির্বাচন করা লাগবে। কারণ এখানে যারা ছিল প্রত্যেকেই যোদ্ধা, প্রত্যেকেই এই জুলাই অভ্যুত্থানের অন্যতম ভূমিকা পালন করে প্রত্যেকটা পার্সনই ছিল, ব্যক্তি ছিল। সো এখানে একজন ব্যক্তি, একজন সাদা, আমাদের যারা ছিলাম প্রত্যেকের জন্য একটা কঠিন ছিল যে আমি কাকে ছেড়ে কাকে নির্বাচন করব। কারণ সবগুলো ব্যক্তি ছিল গুরুত্বপূর্ণ এবং সবার অবদান ছিল অনস্বীকার্য এবং সবাই অনেক যোগ্য ব্যক্তি ছিল। আমাদের এই নির্বাচন করতেই আমাদের একটু নিজেদের মধ্যে আমাদের সময় লেগেছে, এতটুকুই। আমরা মনে করি ছোটখাটো একটু দু একজনের মধ্যে বিভেদ থাকতে পারে, ভুল বোঝাবুঝি, মনক্ষুণ্ণ হতে পারে পদের জন্য। সর্বোপরি আমাদের দেশটা এবং আমাদের দলটা নতুন করে অনেক এগিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনার কথাটা একটু শুনি। জাতীয় নির্বাচন আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন উপদেষ্টা অলরেডি বলেছেন আমরা এই বছরের শেষে অথবা নতুন বছরের শুরুতে তারা নির্বাচন দিবেন। আমরা আজকে থেকেই নতুন করে দল হইল, আমরা এই দলের মূল টার্গেট থাকবে নির্বাচন কেন্দ্রিক এগিয়ে যাওয়া এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া। সেই লক্ষ্যে আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার মতো করে এখন থেকে আমরা প্রার্থী খুঁজবো এবং প্রার্থী তৈরি করব। অনেক ধন্যবাদ লিওনকে। দর্শক, আপনারা শুনছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এর বক্তব্য। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই নাগরিক কমিটির কাছে যে মানুষের আশা প্রত্যাশা, সেটা অনেক বেশি। সেই আশা প্রত্যাশা কতটুকু তারা পূরণ করতে পারবে, সে জায়গায় একটা মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই সামনের দিনে মিলবে। একই সঙ্গে তারা জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে। জাতীয় নাগরিক কমিটি আগে একটা ছিল, সেই কমিটি কিন্তু সারা বাংলাদেশে প্রায় 400 বেশি থানায় বিভিন্ন স্থানে কমিটি দিয়েছে সারা বাংলাদেশ জুড়ে। সবকিছু মিলিয়ে তারা আশা করছেন যে ওই কমিটিগুলো এই দলটাকে একটা শক্তিমত্তার জায়গায় নিয়ে আসবে, ওই কমিটিগুলো একটা কার্যকর ভূমিকা রাখবে, এমন একটা আশার কথা তারা তাদের জায়গা থেকে স্পষ্ট করছেন। সব মিলিয়ে বলা যায় যে এই আত্মপ্রকাশের পরে এখন সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছে মানুষ এবং সবাই আশাবাদী এই অভ্যুত্থান। আদিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিন সজীব। পতিত স্বৈরাচার নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়ার পর্যন্ত গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, রাজনৈতিক স্বার্থে কাউকে ধর্মীয় পরিচয় ব্যবহার করতে দেয়া যাবে না। সম অধিকারের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আগামী জাতীয় নির্বাচনে সবার সমর্থন চান তারেক রহমান। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নানাভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত 1.5 দশকে
দেশের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলোর নেপথ্যে যে দেখি, আমরা ঘটনাগুলো যাচাই বাছাই করে দেখি, তাহলে আমরা দেখব এই ঘটনাগুলোর নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন তারেক রহমান। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে অঙ্গীকার করে তারেক রহমান সবার সমর্থন কামনা করেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। চট্টগ্রামের জে.এম. সেন প্রাঙ্গণে অনুষ্ঠানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মইনুল হাসান, এটিএন বাংলা। আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে এর জন্য তাড়াহুড়ো না করে বিচারকে নিজস্ব গতিতে চলতে দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শাপলা চত্বরের হত্যাকাণ্ড তদন্তে একটি কমিশন গঠনের দাবি জানান। ফজলে রাব্বির রিপোর্ট। মুসলমান হত্যার ইতিহাস বাংলাদেশে যিনি সূচনা করেছেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের উপর আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দুই দলের বক্তব্য শেষে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল ইসলামী শক্তিকে দুর্বল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় টিকে থাকা। বাংলাদেশে অনেকগুলি হত্যাযজ্ঞ নিয়ে কমিশন হয়েছে। আমি দাবি করতে চাই শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর যে হত্যাযজ্ঞ ঘটেছে সেই হত্যাযজ্ঞ নিয়ে একটি কমিশন গঠন করে তার একটি নির্মম বিচার ব্যবস্থা করবার জন্য আমি আজকে দাবি করতে চাই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তৎকালীন সময়ে বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রচারণাকে কাজে লাগিয়ে হেফাজতের সমাবেশে হামলা করা হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা, কিন্তু আমাদের আসলে প্রায়োরিটি লিস্টগুলো আমরা তো জুলাই হত্যাকাণ্ডটাকে ফার্স্টে দিচ্ছি। আমাদের খুব ম্যাসিভ রিসোর্স নাই। পরবর্তীতে যে গভর্নমেন্টই আসছেন আমার মনে হয় যে শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন। শাপলা চত্বরে কি হয়েছিল, কতজন আসলে মারা গিয়েছেন, এই পুরো জিনিসগুলো আমাদের জানা উচিত। প্রেস সচিব বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় সরকার, তবে এজন্য ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না। সুবিচার যদি আপনি চান, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সবাই মেনে নিবে যে না এটা সুবিচার হয়েছে, সেটার জন্য সবাইকে টাইম দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বিষয়ের উপর ছায়া সংসদ বিতর্কে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসাকে পরাজিত করে বিজয়ী হয় তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগে সংস্কার ও অপরাধীদের বিচার, তারপর জাতীয় নির্বাচন চায় জামাতে ইসলামী। সকালে রাজবাড়ীতে জামাতে ইসলামের কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না, তাই আগে জাতীয় নির্বাচনের দাবি উঠছে। তিনি নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, প্রথমে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার, অপরাধীদের বিচার করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সবার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দেন জামাত সেক্রেটারি। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে, কারণ সিটি কর্পোরেশনে কোনো প্রতিনিধি নাই, পৌরসভায় নাই, উপজেলায় নাই,
গ্রামীণ অবকাঠামো, স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়ে আছে, জনদুর্ভোগ বাড়ছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময়, আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তরুণ প্রজন্ম সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস 2025 উদ্বোধন করে তিনি একথা বলেন। সকালে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ সর্বমোট 400 জন দেশি বিদেশি সাইক্লিস্ট অংশ নেন। প্রতিযোগিতার শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় প্রফেশনাল 110 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল শিল্পী খাতুন ও মিজানুর রহমান। অ্যামেচার 55 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে লরা তুরবিনী ও সৈয়দ মুবিন। বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। রোজার আগে শুক্রবার ছুটির দিনে উপচে পড়া ভিড় রাজধানীর কারওয়ান বাজারে। ক্রেতাদের অভিযোগ, রোজাকে সামনে রেখে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। দাম বেশি ইফতার উপকরণ সহ মাছ, মাংস ও সবজির। 10 থেকে 20 টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগি। মাছের বাজারও কিছুটা চড়া। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার। সামনে রমজান, তাই বাজার করতে শুক্রবার ছুটির দিনে ক্রেতা সমাগম কিছুটা বেশি। বিশেষ করে রোজায় ক্রেতাদের চাহিদা থাকায় বেগুনের দাম 80 টাকা, 60 টাকার নিচে মিলছে না কোনো ধরনের শসা। এক হালি লেবু কিনতে হলেও গুনতে হবে 80 টাকা। এই যে সবজির দাম, এটা 30 টাকা ছিল, এখন 60 টাকা। বেগুন 100 টাকা, 140 টাকা। সবকিছুর দাম আকাশচুম্বী। সরকার মনে হয় দেশে কোনো সরকার নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই, শুধু চলতেছে। লেবু ডজন বলতেছে 150 টাকা আছে, 200 টাকা আছে। ক্রেতাদের আগ্রহ বেশি ইফতার উপকরণের প্রতি। যেখানে চিড়ামুড়ির দাম না বাড়লেও বেড়েছে খেজুর ও ছোলার দাম। তবে ভোজ্য তেলের সংকট রয়েছে বাজারে, টাকা দিলেও মিলছে না তেল। গতবার ছিল 900, 950, এর মাঝখান থেকে ছিল 1300 ছিল, এখন বর্তমানে 1100 আছে। খেজুরের দাম অতিরিক্ত, মানে আমাদের মধ্যবিত্তর বাইরে খেজুরের দাম। 4-5টা দোকানে গেছি, তেল নাই, তেল বিক্রি হয়ে গেছে, এগুলো কাস্টমারের জন্য রাখছি। তেল আছে নাই না, দরকার 100 টন, দিছে 5 টন। এই 5 টনের চাহিদা হচ্ছে না। 2 লিটার তেল আছে, এটা 350 টাকা এমআরপি আছে, ওই এমআরপি তে বিক্রি করতে হইতেছে। প্রশাসন হাল ছাড়ে বইয়ে থাকে, ওদের কোনো দায়িত্ব বলতে কোনো জিনিস নেই, এরকম কোনো জিনিস না। ওরা যদি ঠিকমতো দায়িত্ব পালন করে তাহলে আমার মনে হয় না যে এরকম সিন্ডিকেট থাকতে পারে। একই অবস্থা মুরগির দোকানে। দিনের ব্যবধানে কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। পাকিস্তানিগুলো আমি 280 টাকা করে কিনি, 280 টাকা, এখন 310 টাকা করে যাচ্ছে নাকি। এটা তো ধরেন আমাদের কালচারের সাথে ইনভলভ হয়ে গেছে, আমরাও অভ্যস্ত হয়ে গেছি, আর ব্যবসায়ীরাও এই সুযোগটা কাজে লাগায়। পিছিয়ে নেই মাছের বাজার। 1 কেজি ওজনের শোল মাছ 800 টাকা ও 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রুই ও কাতল মাছ। মাছের গেছিল বাইম হলো 1200 টাকা, চিংড়ি যেটা নরমাল এটা 1000 টাকা, আর পাবদা হলো 450। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত আমদানির পরও ডিলার পয়েন্টে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করেছেন খুচরা বিক্রেতারা। কারসাজি করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তারা। শুল্ক কর ছাড়ের কোনো সুফলই পাচ্ছেন না ভোক্তারা। সংকট স্বীকার করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে বিশ্লেষকরা পণ্যের সরবরাহ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। শারফুল আলমের রিপোর্ট। তেল নিয়ে তেলসমতি থামছেই না। রোজার আগেই অস্থির ভোজ্য তেলের বাজার। আমদানিকারক থেকে ভোক্তা, সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরেই সিন্ডিকেট রয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা, যার খেসারত গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা নির্ধারণ করা হলেও খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন 180 থেকে 185 টাকারও বেশি। এরপরও অতিরিক্ত দামে অনেক বাজারে তেল না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা।
এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস। এটা ডিলাররা বা যারা একবারে মূলে আছে যারা তারাই এটা করতেছে। একটা নতুন সরকার এলো, নতুন প্রত্যাশা নিয়ে স্বাধীন হলাম আমরা। কই স্বাধীন? আমাদের তেল গুম হয়ে রয়েছে। পরিসংখ্যান বলছে রমজান মাস জুড়ে 3 লাখ টন চাহিদার বিপরীতে অতিরিক্ত 89,000 টন তেল আমদানি করা হয়েছে। গত রমজানের চেয়ে এবার এই পণ্যটি 34 ভাগ বেশি আমদানি করা হলেও এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। এর দায় স্বীকার করলেন নীতি নির্ধারকরাও। এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং যে ব্যবস্থা আমরা নিচ্ছি তা অব্যাহত থাকবে। আমরা এখানে যে বা যারাই প্রকৃত দোষী হয়, আমি দেখছি যে এখানে আপনার নিচের লেভেলেও কিছু না কিছু দোষ আছে, কিন্তু এটা আমরা হতে দিতে পারি না। এক ধরনের নৈরাজ্য চলছে আমরা সয়াবিন তেলের বাজারে, যেটা মোটেই আসলে কাম্য না। এবং বাজারের উপরে সরকারের যে এক ধরনের মনিটরিং এবং কন্ট্রোল, আমরা দুর্ভাগ্যজনকভাবেই বলছি সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ হয়েছে। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা পরস্পর যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা তুলে নিচ্ছেন। রমজান মাসে বাজারগুলোতে কঠোর নজরদারি চান ভোক্তারা। ব্যবসায়ীদের আশ্বাসের পরেও বাজারগুলোতে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না। ভোক্তারা বলছেন যাও 2-3 লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তা অতিরিক্ত দাম দিয়ে সংগ্রহ করতে হচ্ছে তাদের। রমজান মাসের মধ্যে এ দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান বিক্রেতা ও ভোক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হইচই, আনন্দ উল্লাস আর আগামীর নবপ্রত্যাশা নিয়ে শেষ হলো এবারের অমর 21শে গ্রন্থমেলার শিশু প্রহর। সকাল থেকেই বাবা মা ও বন্ধুদের সঙ্গে মেতে ওঠে শিশুরা। শিশুদের মানসিক বিকাশে শিশু প্রহরের বিশেষ আয়োজন নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান মা বাবারাও। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সকাল 11টায় মেলার দুয়ার খুলতে না খুলতেই শিশু কিশোরদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে অমর 21শে বইমেলার শিশু প্রাঙ্গণ। এ সময় মা বাবার হাত ধরে নাচে গানে তারা মেতে উঠেছিল কাকতাড়ুয়ার বিভিন্ন চরিত্রের সঙ্গে। আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি শিশুদের ভিড় ছিল বইয়ের স্টলগুলোতেও। সেখানে তারা বেছে নিচ্ছিল রহস্য, ভূতের গল্প সহ বিভিন্ন ছড়া ও গল্পের বই। বই কিনতে এসেছি। তোমার কোনো পছন্দের বই আছে? হ্যাঁ, ওটার নাম ডেফোডিল, ইংলিশ স্টোরি বুক। আমি সাম্যশৈলী, কাকনহাট ভ্রমণ, এসো ডাক্তার ডাক্তার খেলি, এরকম আরো অনেক বই। মা বাবারা বলছেন শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখতে এবং তাদের মানসিক বিকাশের দিক বিবেচনা করেই সাপ্তাহিক ছুটির দিনে তাদের বইমেলা নিয়ে এসেছেন তারা। বাচ্চারা যাতে আসে, বই কিনে, বইয়ের প্রতি পড়ার আগ্রহ বাড়ে, এই জন্য বাচ্চাদের নিয়ে আসা। ভিডিও কোনো ধরনের প্রদর্শনী থাকলে সেটা কিছু কার্টুন টাইপ বড় স্ক্রিনে, সেটা হয়তো বাচ্চারা দেখে আনন্দ পেত। ছোটরা একটু গল্প, হাসির গল্প, গোয়েন্দার গল্প এগুলো বেশি কিনছে, পাশাপাশি বিজ্ঞানের বইগুলো বেশি কিনছে। এবার বইমেলা বেচা কেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথম দিকে একটু খারাপ ছিল, আস্তে 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 মানুষের আশাটা বেড়েছে। এবারের মেলায় কেনা বেচা নিয়ে সন্তুষ্ট বই বিক্রেতারা। মেলার শেষ দিনে বিক্রি আরো বাড়বে প্রত্যাশা তাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। উৎসব আর উদ্দীপনায় শেষ হলো পদার্থবিজ্ঞানে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড। সারা দেশ থেকে 10,000-এরও বেশি প্রতিযোগী এবার অংশ নেন। আয়োজকরা বলেন এখান থেকে সেরা 5 জনকে পাঠানো হবে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে। রিপোর্ট করছেন এসএম আশরাফ। কথায় বলে পদার্থবিজ্ঞান হলো সব বিজ্ঞানের জনক। অনুষ্ঠানে আগত জ্ঞানীগুণী অতিথিরাও তাই জানালেন। এমন অনেক শিক্ষার্থী আছেন যাদের ধ্যান জ্ঞান এই বিষয়টি। তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে নানা পরীক্ষা উতরে জায়গা করে নিলেন বাছাই পর্বে। এখান থেকেই অলিম্পিয়াড কমিটি দেশের বাইরে পাঠাবেন সেরাদের। ক্যাম্প থেকে 5 জনকে ফ্রান্সে পাঠাবো ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড অ্যাটেন্ড করতে, আর 8 জন যাবে সৌদি আরবে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াড, 5 জন যাবে বুলগেরিয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, দেশ কি দিয়েছে তা না ভেবে দেশকে আপনারা কি দিয়েছেন তা ভাবতে হবে। এবং তরুণরা, তোমরা শিশু এবং কিশোররা, তোমরা একটা জিনিস শুনে রাখো, দেশ তোমাদের জন্য অনেক কিছু দিয়েছে, তোমার দেশের জন্য কিছু করার পালা। You will have to have love for the country. Love for the country is the best love. তোমরা যেখানে যে অবস্থানে আছো সেখানে তোমাদের সাধ্যমতো তোমরা কাজ করো। বাংলাদেশে 2011 থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। এখনো পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে একাধিক রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজ দলের প্রতিনিধিরা।
এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র জাহাজ ভাঙার শিল্প দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বর্তমান নীতিমালায় গ্রিন শিপ ইয়ার্ড আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং পরিবেশ সম্মত দাবি করে তারা বলেন, এই শিল্পকে ঘিরে নেতিবাচক প্রচারণার কারণে আমদানিকৃত জাহাজের বিচিং এবং কাটিং অনুমতি পেতে বিলম্ব হচ্ছে মাসের পর মাস। এর ফলে ইয়ার্ডগুলো বন্ধ থাকায় বেকার হয়ে পড়ছেন এর সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক। নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপনকারী 4 নারীকে সম্মান জানালো রাধুনী। এর মধ্যে সাংবাদিকতায় রাধুনী কীর্তিমূর্তি সম্মাননা পেয়েছেন শারমিন রিমা, কীর্তিমতী হিতৈষী সম্মাননা লাভ করেন হাজেরা বেগম, কীর্তিমতী উদ্যোক্তা হয়েছেন জাহানারা ইসলাম এবং কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা লাভ করেন কারাতে প্রশিক্ষক নাইমা খাতুন। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালক কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, ইনোভেশন ফর ওয়েল বিইং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন মিস মনিরা রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফ উইমেন্স উইং হাবিবুল বাশার সুমন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীতে প্রথমবারের মতো উদযাপিত হল বগুড়াবাসীদের মিলন মেলা বগুড়া ফেস্ট। বনানী বি ব্লক মাঠে এ উৎসবের আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণ ছিল বগুড়ার ঐতিহ্য আলু ঘাঁটি আর দই। এছাড়াও জেলার কৃষ্টি, খাবার, সংস্কৃতিতে জমে ওঠে এই উৎসব। পরে দেশের সাংস্কৃতিক এবং গণমাধ্যমের বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ বগুড়ার 10 জন গুণী মানুষকে সংবর্ধনা দেওয়া হয়। এসবে বৃহত্তর বগুড়ার গণমাধ্যম এবং মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা অংশ নেন। সবশেষে সঙ্গীত শিল্পী খুরশিদ আলম কনক চাঁপার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার মিশনে লাহোরে আফগানিস্তানের দেয়া 274 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলের 3 রানে আউট হন রহমানুল্লাহ গুরবাজ। এরপর 67 রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও সাদিকুল্লাহ আতাল। 22 রানে আউট হন জাদরান আর 85 রানের ইনিংস খেলেন আতাল। শেষ দিকে আজমত উল্লাহ ওমর জায়ের 67 রানের ইনিংসে 273 রানের পুঁজি পায় আফগানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ 1 উইকেটে 89 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। 24-এর গণ অভ্যুত্থানের অনুপ্রেরণায় ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। সেকেন্ড রিপাবলিক গড়ার প্রত্যয়, নাহিদকে আহ্বায়ক করে আংশিক কমিটি ঘোষণা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মানিক মিয়া এভিনিউয়ের ছাত্র জনতার ঢল। তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত, নতুন নেতৃত্বের আশাবাদ। জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, তারেক রহমান। পতিত স্বৈরাচার এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ শাসন আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে তাড়াহুড়ো না করার আহ্বান শফিকুল আলমের। শাপলা চত্বরের হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের দাবি। এবং রোজাকে সামনে রেখে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হচ্ছে ভোজ্য তেলের মূল্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।